বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। করোনার এই দুর্যোগের সময় সবাই বাসায় থাকবে, নিরাপদ থাকবে এমনটা আশা করছি। তো আমাদের কলেজের অর্থাৎ জয়পুর সরকারি কলেজের অনলাইন শ্রেণী পাঠদান কার্যক্রমের অংশ হিসাবে আমি তোমাদের সামনে হাজির হয়েছি মোহাম্মদ ইরশাদ হোসেন, প্রভাষক গণিত বিভাগ, জয়পুর সরকারি কলেজ। তবে আজকে তোমাদের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা গণিত নয়, তা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায় 5 প্রোগ্রামিং ভাষা নিয়ে। জানো আমি আমার কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সঙ্গে জড়িত। তো সেটার অংশ হিসাবে তোমাদেরকে আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় সম্বন্ধে কিছু ধারণা দেওয়া হবে। তোমরা নিশ্চয়ই অবগত আছো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি একটি এক পত্রের বিষয়, অর্থাৎ পুরো প্রথম বর্ষে শেষ হওয়ার কথা। আর সে লক্ষ্যেই আমাদের শ্রেণী কার্যক্রমে সিলেবাস হিসেবে সাজানো। নিশ্চয় লক্ষ্য করছো যে আমাদের প্রথম বর্ষেই এই বইটি প্রায় 3-4 অধ্যায় শেষ করা হয়েছে। আর আমাদের কলেজে মোটামুটি 7টি সেকশনে 7 জন দায়িত্বপ্রাপ্ত এই বিষয় নিয়ে প্রতিটি সেকশনে প্রায় 4 অধ্যায় শেষ করে ফেলছে। আমি আমার সেকশনেও মোটামুটি 4 অধ্যায় শেষ করছি। পঞ্চম অধ্যায়ে পার এক্সেস মাত্র পঞ্চম অধ্যায়, অর্থাৎ প্রোগ্রামিং ভাষাতে। তো সে লক্ষ্যেই আমি আজকে প্রোগ্রামিং ভাষা নিয়ে কিছু আলোচনা করব। তো চলো দেখা যাক প্রোগ্রামিং ভাষা বলতে আসলে কি বোঝায়। এই টপিকসের কিছু সংজ্ঞা আমরা দেখে নিই। প্রথমে আসি প্রোগ্রাম কি আসলে। খেয়াল করি আমরা, বলা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলে। আমরা জানি সবাই যে কম্পিউটার একটি মেশিন, আর মেশিনের মাধ্যমে বা কোনো যন্ত্রের মাধ্যমে কোনো কাজ করিয়ে নিতে হলে তাকে কিছু কমান্ড দিতে হয়, নির্দেশ দিতে হয়। আর এই নির্দেশ দেওয়ার বিষয়টা এখানে বলা হচ্ছে যে কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশমালার সমষ্টিকে বলা হচ্ছে প্রোগ্রাম। আমি যে কোনো নির্দেশ দিব সেই সবগুলোকে সমষ্টিগত ভাবে বলতেছি আমি প্রোগ্রাম। সোজা কথায় যন্ত্রের মাধ্যমে কোনো কাজ করিয়ে নেওয়ার জন্য যে নির্দেশ দিতে হয় সেই নির্দেশমালাগুলিকে আমরা বলতেছি প্রোগ্রাম। এরপরে আসছি আমরা প্রোগ্রামিং। এখানে বলা হচ্ছে কোনো সমস্যা অল্প সময়ে এবং সহজে সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে নির্দেশাবলী সাজানোর কৌশলকে প্রোগ্রামিং বলে। লক্ষ্য করে থাকবা, বলা হচ্ছে এখানে সমস্যা সমাধানের জন্য সময় দিতে হবে কম এবং সেটা সহজেই সমাধান করতে হবে, তাই কিনা? তাহলে কোনো সমস্যা অল্প সময়ে এবং সহজে সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে নির্দেশাবলী সাজানোর কৌশলকে প্রোগ্রামিং বলে। কম সময়ে করব, সহজে করব এবং সেটা যেভাবে সম্পাদন করব সেই জিনিসগুলোকে সাজায় নিতে হবে, তাহলে এই কাজটিকে কি বলা হচ্ছে আমাদের প্রোগ্রামিং। তাহলে আরেকবার বলি নিই, কোনো সমস্যা অল্প সময়ে এবং সহজে সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে নির্দেশাবলী সাজানোর কৌশলকে প্রোগ্রামিং বলে। তো এরপরে আসি আমার প্রোগ্রামার কে আসলে, প্রোগ্রামার কাকে বলবো। সহজে অনুমেয় যে কাজগুলো করবে, যে অল্প সময়ে সহজে সম্পাদন অনুক্রমে সাজায় নির্দেশ দিবে, সে হলো প্রোগ্রামার। সংজ্ঞা আকারে বলতে গেলে এমন বলবো আমরা, যে কম্পিউটারের জন্য সফটওয়্যার তৈরি করে, সমস্যা সৃষ্টি ও সমাধান করে, ওয়েব ডেভেলপ করে, কোড লিখে এবং কোড বিশ্লেষণ করে, সে হলো প্রোগ্রামার। আমরা জানি সমস্যা থাকলে তার সমাধান আছে, সমস্যা তৈরি না হলে সমাধান তৈরি হয় না। তাই বলতেছি আমরা যে কম্পিউটারের জন্য সফটওয়্যার তৈরি করবে, সমস্যা সৃষ্টি সমাধান করে, ওয়েব ডেভেলপ করে, কোড লিখে এবং কোড বিশ্লেষণ করে, সে হলো প্রোগ্রামার। কোড বলতে আমি যে প্রক্রিয়ায় সমস্যার সমাধান করব ওই প্রক্রিয়ার মধ্যে কিছু সংক্ষিপ্ত কিওয়ার্ড বা লাইব্রেরি ফাংশনের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়, এই বিষয়গুলোকে বলতেছি আমি কোড। ওকে, তাহলে আমাদের প্রোগ্রামারের সংখ্যাটা আমরা দেখলাম। এরপর দেখবো প্রোগ্রামিং ভাষার সংখ্যা, যেটা আমাদের চ্যাপ্টারের নাম প্রোগ্রামিং ভাষা। করি আমরা প্রোগ্রামিং ভাষা বলা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য তথা প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত অঙ্ক, চিহ্ন প্রভৃতির সমন্বয়ে গঠিত রীতিনীতিকে প্রোগ্রামিং ভাষা বলে। একবার খেয়াল করি আমরা,
কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বা প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত অঙ্ক। অঙ্ক বলতে আমরা জানি সংখ্যা নির্দেশক যে প্রতীক, তাই না, 1 2 3 লিখলাম। তাহলে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত অঙ্ক, চিহ্ন বা প্রতীক প্রভৃতির সমন্বয়ে গঠিত রীতিনীতিকে প্রোগ্রামিং ভাষা বলে। অর্থাৎ সমস্যা সমাধানের জন্য আমি নির্দেশনা বলি যার মাধ্যমে লিখব, যার মাধ্যমে নির্দেশ দিব, বিশেষ করে অঙ্কের মাধ্যমে বা প্রতীকের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ভাষা। এই প্রোগ্রামিং ভাষা আবার কয়েক ধরনের হয়, দেখে দিই সেটা। তোমরা এই সংখ্যাগুলো একটু মনে রাখবে, পরীক্ষায় সংখ্যাগুলো দেওয়া হয়, সংখ্যাগুলো কি সহজেই সুন্দরভাবে লেখা যায়। আমাদের বইগুলোতে সংখ্যাগুলো দেওয়া আছে, সংখ্যাগুলো ভালো করে দেখে নিবা। আমরা এখন আলোচনা করবো প্রোগ্রামিং ভাষা নিয়ে। প্রোগ্রামিং ভাষা এই কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রামিং ভাষাকে মূলত আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। একটা হলো উচ্চ স্তরের ভাষা, আর এটা বলতেছি আমরা অ্যাসেম্বলি ভাষা। আমরা বলতেছি নিম্ন স্তরের ভাষা। মূলত ভাষাকে দুই ভাগে ভাগ করা হতো, একটা হলো উচ্চ স্তর, আর একটা হলো নিম্ন স্তর। মাঝামাঝি আটা পর্যায়ে আমরা পরে লিখতেছি, এই দুটাকে আমরা বলি উচ্চ স্তর। বলতে আমরা ইংরেজিতে আমি এটাকে ডিফাইন করি, বলবো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটাকে বলবো আমরা ল লেভেল বা মেশিন ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল বলতে আসলে বিভিন্ন ধরনের মানুষের মুখের ভাষার সঙ্গে সঙ্গতি রেখে যে সকল সংকেত বা প্রতীক ইউজ করে প্রোগ্রামিং ভাষা রচিত হয়েছে সেটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মানে মানুষের মুখের ভাষার সঙ্গে সঙ্গতি রেখে যে লাইব্রেরি ফাংশন বা কিওয়ার্ড বা প্রতীক ইউজ করে প্রোগ্রামিং ভাষা রচিত হয়েছে সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যেমন এর মধ্যে আছে এই যে বেসিক, কোবল, জাভা, সি, এগুলা। আসলে মানুষের মুখের ভাষা ভিন্ন রকম, এই মুখের ভাষার সঙ্গে সঙ্গতি রেখে কিওয়ার্ড ইউজ করে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দেওয়া হয়, সেটা হলো আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর এটা বলতেছি আমরা নিম্ন স্তরের ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। তো আমরা ল লেভেল বা মেশিন বলে সহজে এই বিষয়টা ক্লিয়ার হয়। মেশিন বলতে যেটা যন্ত্র বুঝবে, এমন ভাষা, এমন নির্দেশ যা যন্ত্র বুঝে হিসাব করে আমাদের দিবে, সেটা হলো আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ। আমরা জানি যে কম্পিউটার কাজ করে বাইনারি নিয়ে, তাই না, 0 আর 1 নিয়ে। তবে কম্পিউটার 0 আর 1 ছাড়া অন্য কিছু বুঝবে না। 0 আর 1 দিয়ে যদি কোনো প্রোগ্রাম রচনা করা হয় সেটা হলো আমাদের নিম্ন স্তরের ভাষার প্রোগ্রাম। 0 আর 1 দিয়ে প্রোগ্রাম লিখলে সেটা যন্ত্রের জন্য সহজ, মেশিন সহজে বুঝবে, কিন্তু মানুষের জন্য কঠিন। মানুষের জন্য একটা কমান্ড 0 1 এ কনভার্ট করতে গেলে কতগুলো 0 বা কতগুলো 1 লাগবে, এবং কয়টা 0 এর পরে কয়টা 1 কিভাবে সন্নিবেশিত হবে এটা কিন্তু মনে রাখা অনেক কঠিন। তাই প্রোগ্রামারের জন্য এই লো লেভেলে প্রোগ্রাম রচনা করা কঠিন, আবার হাই লেভেলে সোজা। কিন্তু হাই লেভেল মেশিন বুঝবে না, এটাকে আমরা আবার অ্যাসেম্বলারের মাধ্যমে বা ইন্টারপ্রেটারের মাধ্যমে ল লেভেল বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি। তার মানে মূলত মানুষের মুখের ভাষার সঙ্গে সঙ্গতি রেখে কিওয়ার্ড তৈরি বা লাইব্রেরি ফাংশন ইউজ করে যে ভাষা রচিত হয় সেটাকে অ্যাসেম্বলার বা ইন্টারপ্রেটারের মাধ্যমে নিম্ন স্তরের ভাষা মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যাওয়া হয়। কেননা মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া বুঝবে না। আমি যাই বলি না কেন, যাই লিখি না কেন, ওটাকে অ্যাসেম্বলারের মাধ্যমে বা ইন্টারপ্রেটারের মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার পরে মেশিন সেখান থেকে প্রাপ্ত ফলাফল আমাকে দেবে। ঠিক আছে? তো আমাদের জন্য এই ভাষায় রচনা করা সোজা,
কিন্তু মেশিনের জন্য এটা আবার একটা সিস্টেম ফলো করে মেশিনে দিতে হয়, তারপরে মেশিন সেখান থেকে আমাদের ফলাফল দিয়ে দেয়। তো আমরা মানুষের মুখের ভাষা মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু নিয়ে কথা বলবো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অনেক ধরনের, তার মধ্যে আমরা মূলত কথা বলবো এইটা নিয়ে, সি। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে আবার কিছু ভাগ আছে, যেমন কিছুকে বলা হচ্ছে এমন এস পি এল, অর্থাৎ স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ। আবার কিছু আছে আমাদের জিপিএল বা জেনারেল পারপাস। স্পেশাল বা স্পেসিফিক পারপাস মানে এইটা হলো মূলত স্পেশাল বা স্পেসিফিক পদ্ধতি, এর জন্য কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ইউজ হবে। যেমন আমরা যদি বলি কোবল, এটা এক ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাকে বলতেছি আমরা কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ব্যবসায়িক কাজে এটা বেশি ইউজ হয়। ব্যবসায়িক যে টার্মগুলো লাগে, হিসাব নিকেশে যে ফরম্যাটগুলো লাগে, সেটা এখানে ভালো করে বর্ণনা করা হচ্ছে। কোবল এর কিভাবে বেসিকটা হতা, আরো আছে ফরটার্ন। কোবল ছাড়া আরো বলতে পারি আমরা ফরটার্ন। আর জানি এটা আসলে ফরটার্ন বলতে ফর্মুলা ট্রান্সলেশন, মানে কোন সূত্র আমি ওই ল্যাঙ্গুয়েজে লিখে ওই সূত্রের প্রয়োগের জন্য যে অঙ্কগুলো করবো সেগুলাকে বলতেছি আমি ফরটার্নিং করবো, ফর্মুলা যেন সহজে ট্রান্সলেট করতে পারে। এগুলো আসলে স্পেসিফিক পারপাস বা স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ। আর যেটা বলতেছি আমরা জিপিএল বা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, এগুলা হলো কিছু ধরুন সি, এরকম আরো আছে। এটা যেহেতু জেনারেল মানে এটা সব জায়গায় ইউজ করা যায় এবং এটা এই ভাষায় প্রোগ্রাম রচনা করা প্রোগ্রামারের জন্য সহজ, আবার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা সোজা হয়, অ্যাসেম্বলার বা ইন্টারপ্রেটারের বেশি প্রোগ্রাম করে না, খুব কম সময়ের মধ্যে ইন্টারপ্রেট করা যায়, সেই জন্য এটাকে বলছে আমরা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। এর উৎকৃষ্ট উদাহরণ হলো সি, যেটা ওয়ার্ল্ড ওয়াইজ ইউজ হচ্ছে এবং প্রোগ্রাম রচনার জন্য বলা হচ্ছে এটা সবচেয়ে সহজলভ্য ভাষা এবং সহজেই সব জায়গায় প্রয়োগ করা যাচ্ছে। এই জন্যই আমাদের সিলেবাসে মূলত এটা সম্বন্ধে আইডিয়া দেওয়া হচ্ছে, সি সম্বন্ধে কিছু কথা বলা আছে। তাই আমরা সির দিকে যাব। সি ভাষায় কেমন করে প্রোগ্রাম রচিত হয়, শর্তগুলো কি কি দেখব আমরা ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করব, সি ভাষায় কোন প্রোগ্রাম রচনা, তাই না? তো প্রোগ্রাম বলতে নির্দেশ দিব, নির্দেশ দেওয়ার কিছু নিয়ম আছে। নিয়ম বলতে আমরা প্রতিটি প্রোগ্রামেরই বেসিক কয়েকটা অংশ থাকে, অংশগুলো হলো প্রথমত ডিক্লারেশন, দ্বিতীয়ত ইনপুট, তৃতীয়ত প্রসেসিং, চতুর্থত বলি আমরা এটা হলো আউটপুট। এটা সকল কাজের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটা বিষয়। যে কোনো জিনিসকে আমি ডিক্লেয়ার করবো যে আমি কোন ফরম্যাটে কি কি নিয়ে কাজ করবো, তারপরে বলতেছি ইনপুট দিব মানে র ম্যাটেরিয়ালস দিব, তারপরে সেটা প্রসেস হয়ে আউটপুটে চলে আসবে। তো আমরা এই ডিক্লারেশনের মধ্যে এটাকে আলোচনা করবো। ডিক্লেয়ার করতে হবে আসলে কি নিয়ে কাজ করব, ডিক্লেয়ার করতে হবে আমরা এখানে ডিক্লেয়ার করতে লাগবে হেডার ফাইল। হেডার ফাইল বিস্তারিত ব্যাখ্যা করে আসবো, এখন মনে রাখবো প্রোগ্রামের শুরুতেই বা হেডের দিকে যে ফাইল থাকে, ফাইল বলতে কিছু তথ্য সমৃদ্ধ একটা পেজ, যার মধ্যে অনেকগুলো লাইব্রেরি ফাংশন বা কিওয়ার্ড থাকবে, যে কিওয়ার্ডগুলো আমি প্রোগ্রামে ইউজ করব, যে কিওয়ার্ডগুলো প্রোগ্রামে ইউজ করব। প্রোগ্রামে ইউজ করতে গেলে ওই কিওয়ার্ডটা কম্পিউটারের কম্পাইলার কিওয়ার্ড পাওয়া মাত্র হেডার ফাইলে খুঁজবে, হেডার ফাইলে এই কিওয়ার্ডের অর্থ কি, এটা হলে কি করতে হবে সেটা সে সহজেই বুঝে নিবে।
এই অংশটাকে বলছে হেডার ফাইল। এর সঙ্গে আরো আছে, হেডার ফাইল থাকবে, আরো থাকবে হলো এই ডাটা টাইপ, আরো থাকবে হলো ভেরিয়েবল টাইপ। এগুলোর সঙ্গে থাকবে আমাদের হেডার ফাইল, যেখানে লাইব্রেরি ফাংশনগুলো থাকবে বর্ণনা সহকারে, আর থাকবে ডাটা টাইপ। ডাটা মানে যেগুলো আমি দিব, যেগুলো আউটকে প্রসেস করব, সেটা কোন টাইপের হবে, ডাটাগুলোকে কোন ফরম্যাটে দিব সেটা ডাটা ক্লিয়ার করি আমরা। ডাটা বলতে আমরা জানি র ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়াল দুই ধরনের হয়, একটা হলো ইন্টিজার, আরেকটা হয় আমাদের ফ্লুইড। মূলত এই দুইটা, আরো আছে এক্সপোনেনশিয়াল ফরম্যাটে হয়। মূলত ডাটা আমরা চিন্তা করব দুইটা, একটা ইন্টিজার আর একটা হলো ফ্লুইড ফরম্যাট। আরো আছে এক্সপোনেনশিয়াল ফরম্যাট, হেক্সাডেসিমাল ফরম্যাট, আমাদের মনে রাখবো এই দুইটা। তাহলে হেডার ফাইল বুঝলাম, ডাটা টাইপ বুঝলাম, এরপর বলবো ভেরিয়েবল টাইপ। ভেরিয়েবল ও এই ধরনের চিন্তা করব আমরা। ভেরিয়েবল বলতে এইগুলোকে আমি কমান্ড দিব, এইগুলোকে কমান্ড দিব সংখ্যা দিয়ে, আর এখান থেকে এটাকে কমান্ড দিব আমি ক্যারেক্টার দিয়ে। আমরা তারপরে ভেরিয়েবল, ভেরিয়েবল বলতে যেমন আমি যদি সাম লিখি, তারপরে এভারেজ লিখবো, এভারেজ না লিখে যদি আমি লিখি এ বি জি, এটাও কিন্তু একটা ভেরিয়েবল। এটাও হতে পারে ইন্টিজার এবং ফ্লুইড, দুই ধরনের। তাহলে যেটা আমি ক্যারেক্টার দিয়ে লিখবো সেটা হলো ভেরিয়েবল হিসেবে করব, আর যেটা সংখ্যা দিয়ে লিখবো সেটা হিসেবে লিখবো আমি ডাটা টাইপ। তাহলে এটা ছিল কিন্তু আমাদের ডিক্লারেশনের মধ্যে, তাই কি না? এই হোল অংশটা ছিল কিন্তু আমাদের ডিক্লারেশনের মধ্যে। এরপর আছে আবার ইনপুট। ইনপুট মানে যে তথ্য দিয়ে আমি প্রসেস করে মান পাবো সেই অংশটা হলো ইনপুট। ইনপুটটা হলো অবশ্যই হবে ডাটা, ডাটা দিব। এরপরে প্রসেসিং, প্রসেসিং মানে হিসাব নিকাশ, মানে সূত্রের প্রয়োগ। কি করব, যোগ করব না বিয়োগ করব? যেমন দুটো সংখ্যা যদি এ আর বি দিয়ে যোগ করতে বলি, তাহলে স্থান কি হবে এ প্লাস বি। আবার এই প্রোডাক্ট কি হবে, মানে গুণ কি হবে, এমনটা। এটাকে বলি আমরা এ অ্যাস্টেরিস্ক বি, গুণ বলে। তাহলে আমরা খেয়াল করি, আমরা এই যে যোগ করলাম বা গুণ করলাম, এটা প্রসেস করলাম, এটা থাকবে আমাদের প্রসেসিং এর মধ্যে। এরপরে থাকবে আমাদের আউটপুট, মানে যে ফলাফলটা পাবো, সাম পাইলাম। যদি আমি মনে করি এর মান যদি মনে করি 4, বি এর মান যদি মনে করি 5, তাহলে সাম পাবো কত 9। এই যে ফলাফল, এটা হলো আমাদের আউটপুট। আবার গুণ পাবো কত 20, এই যে এটা আমাদের আউটপুট। তাহলে যে কোনো প্রোগ্রামেরই মূলত 4টা অংশ থাকবে। এই 4টা অংশ ছাড়া কোনো প্রোগ্রাম সম্পূর্ণ হবে না। এই কোন একটা মিসিং হলে সে প্রোগ্রাম কখনো রান হবে না। তাহলে আমরা দেখবো এখন সি প্রোগ্রামে এই 4টা অংশ কিভাবে সাজানো হয়। সবাই ভালো খেয়াল করবে। প্রোগ্রাম রচনা কিন্তু খুব বেশি কঠিন না, সহজ, কিন্তু কিছু কিছু মনে রাখতে হবে। আসলে আমি মেশিনকে কমান্ড দিয়ে কোনো ফলাফল চাচ্ছি, মেশিনকে এলোমেলো ভাবে বা অসংজ্ঞায়িত কোনো তথ্য দেওয়া যাবে না, যেটা মেশিন বুঝবে না। মানুষ হলে হয়তো বা অসংজ্ঞায়িতপূর্ণ তথ্য হলো বুঝে ফেলবে, কিন্তু মেশিন সেটা কখনোই বুঝবে না। এবং আরেকটা বিষয় মেশিনের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, সি তে বলা হচ্ছে সি হলো লেটার কেস সেনসিটিভ, মানে ছোট হাতের বড় হাতের লেটার উল্টাপাল্টা করলে প্রোগ্রাম সে বুঝতে পারবে না। মানে আমাদের যেটা এখানে প্রোগ্রাম হবে কম্পিউটার কম্পাইলার, সেটা বুঝতে পারবে না। যদি আমি লিখি যে আমি চাচ্ছি আসলে সাম, এস ইউ এম, আর হলো ছোট হাতের সাম লিখছি, যদি দুটো এস দেখতে একই, অন্য এক্সাম্পল দিলে আমরা দেখতে পারি এমন এভারেজ, দুটো এভারেজ, কিন্তু এখানে ছোট হাতের এ, এখানে হলো বড় হাতের এ। এই সির ক্ষেত্রে আমি যেটা একবার ইউজ করব ওটা ইউজ করতে হবে বারবার। কোনোভাবে লেটার একটা ছোট একটা বড় হলে সেটা হবে না, এটা শুরুতে হোক শেষে হোক, যেমন হয় এভারেজটা আমি শুরুতে ঠিকই দিচ্ছি।
এখানে কি ঘটনা ঘটবে সেটাকে নেবে না কোনোভাবেই। এখানে বলা হচ্ছে লেটার কেস সেনসিটিভ, আমি লেটার কেস একটা ইউজ করব। তো ভেরিয়েবলের ক্ষেত্রে আমি বড় হাতে ইউজ করতে পারি, কিন্তু বড় হাতে দিয়ে প্রসেস করতে হবে। দ্যাট মিন্স বড় হাতে ইউজ করতে পারি বলতে এ বি আমি ইনপুট করলাম, সামের সঙ্গে আমাকে লিখতে হবে কিন্তু এ প্লাস বি ওটা লিখতে হবে। এখানে কিন্তু কোনোভাবে এ প্লাস বি লেখা যাবে না। কিন্তু অন্য সকল ক্ষেত্রে আমরা সবসময় কিওয়ার্ড বা লাইব্রেরি ফাংশন অল টাইম ছোট হাতে ইউজ করব। তো সুবিধা হয় যে সবসময় আমরা ছোট হাতের দিয়ে প্রোগ্রামটা লিখবো, তাহলে আর কোনো ভুল হবে না। দেখি একটা প্রোগ্রাম দেখি আমরা। মনে রাখবো যে সি হলো লেটার কেস সেনসিটিভ, আমি ছোট হাতে লিখবো। ক্যালকুলেট পুরোপুরি সিম্পল একটা প্রোগ্রাম। দুটি সংখ্যা যোগফল ও গড় নির্ণয়ের প্রোগ্রাম। আমরা দুটো সংখ্যার যোগফল এবং গড় নির্ণয়ের প্রোগ্রাম লিখবো আমরা। সি ল্যাঙ্গুয়েজ আমরা একটু আগে দেখলাম যে প্রতিটা প্রোগ্রামে সি শুধু না, যে কোনো প্রোগ্রামেরই চারটা পার্ট থাকে। চারটা পার্টের মধ্যে প্রথম পার্টটা ডিক্লারেশন। তো সি প্রোগ্রামের ক্ষেত্রে ডিক্লারেশন করা হচ্ছে এমন করে, আমরা হ্যাশ লিখলাম আমরা ইনক্লুড, এখানে বলা হচ্ছে ইনক্লুড stdio, এটা কিন্তু স্টুডিও না, এটা হলো stdio মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। ডিক্লারেশনের মধ্যে আমি একটা হেডার ফাইল যোগ করতেছি, যে বলছি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। কিন্তু হেডার ফাইল আরো আছে, ইনপুট করণীয় হেডার ফাইল, আসলে কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল। আসলে হেডার ফাইল বলতে লাইব্রেরি ফাংশন বা কিওয়ার্ড সমৃদ্ধ একটা অংশ, যেখানে প্রোগ্রামার প্রোগ্রাম রচনা করতে গেলে যে শব্দগুলো ইউজ করবে ওই শব্দগুলো কম্পাইলার বুঝতে পারবে না, বোঝার জন্য সে খুঁজবে এখানে এসে, এটা মানে কি এখানে দেওয়া আছে, এখান থেকে বুঝে সে ডাইরেক্ট ওই অংশের কাজ সম্পন্ন করবে। তো আমাদের অনেক জায়গায় দেখবা যে এইটা দেওয়া আছে বা কোনো কোনো জায়গায় ডাবল ইউজ করা হচ্ছে, কখন একটা ইউজ করবো কখন দুটো ইউজ করবো আমরা পর্যায়ক্রমে আসবো। আমরা প্রোগ্রাম শুরু করি। প্রোগ্রামের ডিক্লারেশনের মধ্যে আমরা দেখছিলাম আগের অংশে একটা ছিল হলো হেডার ফাইল আর ছিল ডাটা টাইপ এবং ভেরিয়েবল। প্রোগ্রাম শুরু হচ্ছে আমাদের প্রোগ্রাম, দেখুন প্রোগ্রাম শুরু হলে প্রোগ্রামটা শুরু হবে মেইন ফাংশন দিয়ে। মেইন ফাংশন শুরু, মেইন ফাংশন শেষ। কি করে আমরা একটু দেখুন প্রোগ্রাম শুরু হবে এইভাবে মেইন দিয়ে শুরু হয়েছে প্রোগ্রামটা, এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, এখানে এসে সেকেন্ড ব্র্যাকেট আমাদের ক্লোজ। ওকে, এর মধ্যে মূলত আমাদের মূল কাজ হবে। তো আমরা এই ডিক্লারেশন অংশে শুধুমাত্র হেডার ফাইল ব্যবহার করছি, এখন করব ডাটা টাইপ ডিক্লেয়ার করব। ডাটা টাইপ ভিতরে বলতেছি আমরা, যদি আমি এখানে প্রোগ্রামটা কিছু বলি দুটো সংখ্যা আমি আগে পড়তে হবে, দুটো সংখ্যাকে আগে কম্পিউটার দিতে হবে, তারপরে কম্পিউটার আমাকে প্রসেস করে ফলাফল দিবে। এই দুই সংখ্যাকে দেওয়ার ক্ষেত্রে আগে বিচার করতেছি সংখ্যাটা কেমন টাইপের হবে, সেটা হবে ইন্টিজার না ফ্লোট টাইপের। তো এই সংখ্যাটা ইন্টিজার না ফ্লোট, ইন্টিজার বলতে আমরা বলতেছি ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা। দ্যাট মিন্স এটা কেমন হতে পারে 1 2 3 এরকম। আবার এটাকে ফ্লোট লিখি, সেটা হবে ভগ্নাংশ বা দশমিক অংশ সমৃদ্ধ কোন অংশ সংখ্যা, যেমন হতে পারে 1.09 বা 5.007, সেটা দশমিক সমৃদ্ধ কোন সংখ্যা হলো 2। তাহলে আমি এটা এই সংখ্যাটা যেমন দিব তেমন টাইপের ডিক্লারেশন দিব। যদি আমি দেই পূর্ণ সংখ্যাটা হলে ইন্টিজার লিখব, মনে করলাম আমি দিব ইন্টিজার, তাহলে ডিক্লেয়ার নেম হলো ইন্টিজার লিখে আমি এখানে
যে সংখ্যাগুলো আমি বলছি দুইটা সংখ্যা, তাহলে এই সংখ্যা মনে করলাম একটা হলো a আর একটা হলো b, তারপরে দিব সেমিকোলন। এটা হচ্ছে সি প্রোগ্রামের নিয়ম, প্রতি লাইনের শেষে থাকবে আমাদের সেমিকোলন। এরপরে যে কাজ করবে, কি কাজ করবে, যোগফল করবে আর হলো গড় নির্ণয় করবে। তো যোগফলকে একটা ভেরিয়েবল হিসেবে চিন্তা করি আমরা। ভেরিয়েবল এই জন্য যে সংখ্যা 4 5 দিলে বেলা যোগ হবে 9, 8 আর 10 দিলে যোগ হবে হলো 18, চেঞ্জ হচ্ছে, তাই এটা হচ্ছে ভেরিয়েবল। এই ভেরিয়েবল টাইপটা হতে পারে এই দুই ধরনেরই, একটা হতে পারে ইন্টিজার আর হতে পারে ফ্লোট, তাই কিনা? তো আমি যোগ যদি করতে চাই আর সংখ্যাটা ইন্টিজার দেই, তাহলে যোগ কি হবে, অবশ্যই দেব হবে আমাদের ইন্টিজারে। যেহেতু আমি ইন্টিজার দিব, যোগফল অবশ্যই হবে ইন্টিজারে। কিন্তু এই গড়টা কি বের হবে, বের করি আমরা গড় যদি বের করি আমরা, যদি সংখ্যা 4 আর 5 দিই, হ্যাঁ, তাহলে গড়টা যদি এমন হতো, তাই না? তাহলে কত হতো, 9/2 মানে 4.5। এটা দশমিক আছে না নাই, দশমিক আলা অংশ, তার মানে এটা অবশ্যই হবে ফ্লুয়েড অংশে। তার মানে ইন্টিজারের মধ্যে আমার গড়টা লেখা যাবে না, পরের জন্য যে ভেরিয়েবলটা ইউজ করব আমি সেটা লেখা যাবে না। তাই আমি আরটা ভেরিয়েবল নিচ্ছি এখানে ফ্লুয়েড ফরম্যাটে, লিখছি আমি এভারেজ এভিজি দিলাম। তাহলে আমার ডাটাটা এস হলো, হেডার ফাইল দিলাম, ডাটা টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কোন ফরম্যাটে লিখলাম। এরপরে যে কাজটি হলো সেটা হলো আমাদের ইনপুট। ইনপুট বলতে আমি এটাকে আমি কম্পিউটারে দিব। কম্পিউটারে যেগুলো দিব আসলে কখন ইনপুট দেওয়া শুরু হবে এটা বোঝার জন্য আমরা একটা ফাংশন ইউজ করব, লাইব্রেরি ফাংশন ইউজ করব। সেটা বলছি আমরা printf, ডাবল কোটেশন, please enter the value of a and b। করে রাখি আমরা, একটু খেয়াল করি আমরা। মূলত এই লাইনটি মানে আমার ডেটা হয়ে যাওয়ার পরে কম্পিউটার আমাকে এই লাইনটা প্রিন্ট দেখাবে, মনিটরে দেখাবে। মনিটরে যে অংশ দেখানো যায় সেটাই জন্য আমার এই ফাংশন প্রিন্টফ। প্রিন্টফের অর্থ হলো এই অংশটা কম্পিউটার মনিটরে শো করবে, আমাকে বলবে যে দুটো মান দাও, এ আর বি মান দাও, তাহলে এ আর বি মান দিলে সে কাজ শুরু করবে। আর এইটা কম্পিউটারকে বলিয়ে নেওয়ার জন্য আমি এই প্রিন্টফ ইউজ করি। তো কম্পিউটার বললো আমাকে, মনিটরে বললো দুটো মান দাও, এরপর আমাকে করতে হবে মান দিতে হবে। যে মানটি আমি কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করে দিব, যেটা আমি কিবোর্ড ইউজ করব, সেটার জন্য একটা ফাংশন আছে ফিক্সড বা স্ক্যানএফ, যেটা আমি কম্পিউটারের কিবোর্ড ইউজ করে দিব, সেটার জন্য ফাংশনটা হলো লাইব্রেরি ফাংশন স্ক্যানএফ। স্ক্যানএফ কি বলবো, আমি দুটো মান চাচ্ছি এ আর বি দুটো মান, তাহলে দুটো ফিল্ড লাগবে, এবং এই দুটো মান আরো বলছি আমি ইন্টিজার ফিল্ড লাগবে। ফিল্ডগুলো এমন percentage d, address of a, address of b। একটু খেয়াল করি আমরা, সবাই নিশ্চয়ই থাকবে আমাদের সেমিকোলন। এটা বললাম যে মানটা আমি কম্পিউটারের কিবোর্ড চেপে দিব সেটার জন্য ফাংশন স্ক্যানএফ, আর দুটো মান তাই দুটো অংশ লিখছি আমি। তো আমার এটাকে বলতেছি আমি ফিল্ড স্পেসিফিকেশন বা ফিল্ড স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি। একটু আলোচনা করি এখানে। পার্সেন্টেজ ডি হলো বোঝাবে ইন্টিজার ফিল্ডের জন্য, আবার যদি পার্সেন্টেজ এফ লিখতাম তাহলে সে বুঝতো ফ্লুয়েড ফিল্ড। তাহলে এটা হলো আমাদের ফিল্ড স্পেসিফায়ার। যেহেতু আমার মানটা ইন্টিজার তাই আমি লিখছি ইন্টিজার ফিল্ডের জন্য ডি, এবং দুটো ডি কিন্তু পার্সেন্টেজ ডি, মাঝখানে কোনো কমা নেই, পার্সেন্টেজ ডি। একাধিক মান হলে একাধিক লিখবো। এমন হয় যে এখান থেকে একটা মান ইন্টিজার একটা মান ফ্লুয়েড, সেক্ষেত্রে একটা পার্সেন্টেজ ডি আর হলো পার্সেন্টেজ এফ, এবং এখানে যেটা আগে দিতাম সেটা এখানে দিতাম। দেখা যাচ্ছে এখানে ইন্টিজার ফিল্ডের জন্য ডি লিখছি কিন্তু আমার
বি মানটা আবার ছিল ট্রুতে, বি দেখছি এখানে আগে তা লেখা যাবে না, আমার এই স্পেসিফিকেশন অনুযায়ী সে এখানটা আমাকে গ্রহণ করবে। আর এটা এখান থেকে আরো কাজ আছে, কারণ আমরা জানি যে কম্পিউটার কাজ করে মেমোরি। মেমোরি বলতে ধরি একটা জায়গা, এই জায়গাতে কম্পিউটার তথ্য নিয়ে প্রসেস করা ফলাফল রাখে। তথ্য ইনপুট যদি সে তথ্যটা নেয়, নিয়ে জায়গায় ধারণ করে সে আবার প্রাপ্ত ফলাফল দিয়ে আলাদা জায়গায় রাখে। যদি এমন হয় মনে করি ইনপুট দিচ্ছে, এই অংশটা নিচ্ছে সে আগে যে ঠিক করে রাখছে যে এই অংশে সে রাখবে বলবো ইন্টিজার মানকে, এই অংশে রাখবে ফ্লুইড মানকে, এই অংশে রাখবে এক্সপোনেনশিয়াল ফরম্যাটের মানকে, এই অংশে রাখবে ইন্টিজার ফলাফল, এখানে এক্সপোনেনশিয়াল ফলাফল, এখানে ফ্লুইড ফলাফল, এরকম কিছু ভাগ থাকে। তাহলে যদি আমার ফিল্ড আগে স্পেসিফাই করে দেই, তাহলে আলটিমেটলি সে এখানে যাবে, কারণ এটাই তার ছিল স্পেসিফিক ফিল্ড ইন্টিজারের জন্য। বেশি অনেক সোজা এবং মজার, জায়গা থেকে তার ফিক্স করা আছে, আমি দেয়া মাত্র সে সেই জায়গায় স্টোর করে নেবে এবং ফলাফলটা আবার সে যাচ্ছে আমি রিয়াল ইন্টিজারে সে সেই জায়গায় সে ধারণ করে নেবে। এই জন্যই ফিল্ড স্পেসিফিকেশনটা গুরুত্বপূর্ণ। এখানে ভুল হলে অঙ্কটা ভুল ফলাফল আসবে। তাহলে আমরা কি বুঝতে পারছি মনে হয় যে ডি হলো ইন্টিজারের জন্য, এফ হলো রিয়েলের জন্য বা ফ্লুইডের জন্য। তাহলে এরপরে আমরা আসি, তাহলে কি করলাম আমরা কম্পিউটারে মনিটরে দেখলাম দুটো মান চাচ্ছি, তারপর দুটো মান দিলাম। এই দুই মান দেওয়ার পরে আমরা এখন যাব প্রসেসিং। প্রসেসিং মানে মূলত যেটা আমাদের লক্ষ্য, যে ফলাফল চাচ্ছি সেই ফলাফল তৈরির জন্য যে সূত্র, সূত্রটা এখানে লিখবো আমরা। সূত্র বলতে আমি চাচ্ছিলাম যোগফল। যোগফল বলতে আমি যদি এটাকে সাম দিয়ে লিখি, সাম দিয়ে লিখতে হবে কারণ আমি এখানে সাম ইকুয়ালস ডিক্লেয়ার, সাম কত সমান লিখবো আমি a প্লাস বি, যেটা ফলাফল আমি চাচ্ছি তার একটা সাম আর হলো এভারেজ। সামের জন্য সূত্র হলো a প্লাস বি, জানি আমরা এটা লাইন ক্রস। আর হলো হচ্ছে আমি এভারেজ, যেটা আমি লিখছি a b, যেটা কি হবে সাম বাই ক্লিয়ার। এভারেজটা আমাদের আসছে কিন্তু ফ্লুইড, তাই এটাকে আমি ফ্লুইড ফরম্যাটে লিখব। দেখো আমরা তাহলে এটা আমাদের প্রসেসিং, দ্যাট মিন্স নাম্বার 3 প্রসেসিং শেষ। এরপর যাব আমরা আউটপুট। আউটপুট বলতে আমরা কিন্তু ফলাফল সবসময় দেখতে চাই কম্পিউটারের মনিটরে। মনিটরে দেখার জন্য আমি কোনটা ইউজ করি, ফাংশন প্রিন্টএফ। আবার লিখব আমি প্রিন্ট এফ। প্রিন্ট এফ এর মধ্যে লিখছি এখানে ফলাফল চাচ্ছি কয়টা, দুইটা। দুটো ফিল্ড লাগবে আমাদের, আবারও ফিল্ড স্পেসিফিকেশনে যাব। দুটো ফিল্ডের মধ্যে এই ফিল্ডটা আমরা দেখছি একটু আগে, এটা ছিল ইন্টিজারের মধ্যে, তার মানে এর জন্য আমাদের ফিল্ড লাগবে হলো, এর জন্য আমাদের ডি, পার্সেন্টেজ ডি, এটার জন্য লাগবে আমাদের পার্সেন্টেজ এফ, তাই কি না? তাহলে স্পেসিফিকেশনে দেখলাম এখানে পার্সেন্টেজ ডি আর হলো পার্সেন্টেজ এফ, এটা ক্লোজ করলাম। তাহলে ডি তে আমি নিব কোন মানটা, সাম নিব, সামটা লিখব, এই ফিল্ডের জন্য লিখলাম, এরপরে এটার জন্য কোনটা, এভারেজ, এখানে লিখব আমি এ বি জি প্যারেনথেসিস ক্লোজ সেমিকোলন। তাহলে এটা আমাদের মনিটরে শো হবে। খেয়াল করি আমরা যদি কোনোভাবে এখানে ডি লিখছি কিন্তু এখানে লিখছি এভারেজ, মানে এটা এখানে চলে আসছে, তাহলে কিন্তু এভারেজটা মানে দ্যাট মিন্স আমি একটু আগে দেখাইছিলাম एग्जांपल যে 4 আর 5 মিনিট যদি মান চাই তাহলে 4.5, এখানে কি উল্টে ফেলি, মানে এখানে যদি ইন্টিজার দিয়ে এখানে এভারেজ দেই তাহলে কিন্তু সে 4 উত্তর দিবে, কারণ ফিল্ডটা আমি দিয়েছি ইন্টিজারে। খেয়াল রাখবো যে ভেরিয়েবলের জন্য যে ফিল্ড সেটা আমাদের সেভাবে অ্যাসাইন করতে হবে। তাহলে আমরা এই ফলাফলটা পাইলাম, মোটামুটি আমাদের প্রসেস শেষ, আউটপুটটা পেয়ে গেলাম। এরপরে আমি দেখিয়েছিলাম ফার্স্টে যে প্রোগ্রাম শেষ হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়েই শেষ হবে। এই হলো আমাদের সি প্রোগ্রামের একটা সিম্পল আইডিয়া। তো আমরা এর মধ্যে আর কিছু বিষয় আছে, আমরা বলছিলাম শুরুতে যে কখন এটা লিখবো কখন এটা লিখবো। খেয়াল করি দেখছি এখানে যে প্রিন্টএফ, প্রিন্টএফ ক্লিয়ার করি আমরা, আমি ইনক্লুড
এস ই ডি আই ও ফাইল। এটা ইউজ করবো তখনই যখন আমার প্রিন্টের স্ক্রিনে এটা লাগবে। তো আমাদের এমন কোনো প্রোগ্রাম নাই যেখানে প্রিন্টের স্ক্রিনে লাগবে না, কাজে এটা সকল প্রোগ্রামই থাকবে। কিন্তু কিছু কিছু প্রোগ্রাম এটা নাও থাকতে পারে। কেন খেয়াল করি আমরা। তাহলে এটার জন্য আমাদের প্রিন্টের স্ক্রিনের যদি লাগবে, যে সকল প্রোগ্রামে লাগবে সেগুলো ক্ষেত্রে অবশ্যই এটা ইউজ করতে হবে। তারপরে আপনার এটা কখন ইউজ করব, বলা হচ্ছে ফোনিও কিন্তু নয়, আসলে এটা আসলে কনসোল ইনপুট আউটপুট হেডার। এই ফাইলটি নেব যখন আমাদের এই ধরনের লাগবে, যে get ch বা clr scr এই ধরনের যখন আমার প্রোগ্রাম ইউজ করব, সেই ক্ষেত্রে এই ধরনের লাইব্রেরি ফাংশন যদি ইউজ করি কোনো প্রোগ্রামে, সেই ক্ষেত্রে আমি ইউজ করব এটা। আসলে এটা কখন ইউজ করব এটা জানা উচিত আমাদের। খেয়াল করি আমরা, এটা প্রোগ্রাম হয়ে গেছে। প্রোগ্রাম হওয়ার পরে যদি এই ফলাফলটা কম্পিউটারে প্রদর্শিত হয়, কম্পিউটারের মনিটরে ফলাফলটা আসার পরপরই আবার মুহূর্তের মধ্যেই ভ্যানিশ হয়ে যায়। কারণ হলো কম্পিউটার কিন্তু খুব ক্ষুদ্র সময় নিয়ে কাজ করে, মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড বা তারও কম সময়ের মধ্যে ফলাফল দিয়ে দেয়। কোনো ফলাফল মনিটরে ভেসে ওঠার পরপরই আবার চলে যায়, দেখা যাচ্ছে দেখতেই পায়নি যে প্রোগ্রামার, সে দেখতেই পায়নি কি হলো আসলে। এই জন্য করে এই ফলাফলটাকে দীর্ঘ সময় আটকে রাখার জন্য একটা ফাংশন ইউজ করা হয়, সেটাকে আমরা বলতেছি যদি এই ফাংশনটা ইউজ করি তাহলে এই ফলাফলটা আমাদের শো হয়েছে ওটা কিছুক্ষণ ওখানে ওয়েট করবে, এবং একটা ক্যারেক্টার ইনপুট না দেওয়া পর্যন্ত, কোনো একটা বাটন না চাপা পর্যন্ত মনিটর থেকে ফলাফলটা যাবে না। তাহলে এই বিষয়টা অনেক সোজা হবে। এই জন্য করে এরকম ফাংশন অ্যাড করা হয়। আর এরকম ফাংশন ইউজ করলে সেই ক্ষেত্রে আমাদের ইনক্লুড কোয়ারিও বা কনসোল হেডার ফাইল লাগবে, ইনক্লুড কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল লাগবে। তাহলে এটা তো অবশ্যই আমাদের একটা অত্যাবশ্যক অংশ, যেহেতু ফলাফলটা দ্রুত চলে যায়, যেরকম দেখার জন্য এটা লাগে, সম্মত কারণে আমরা এটা ইউজ করি। এরকম হেডার আরো আছে, আমি এমন ইউজ করি। আবার আর কার্ড ইউজ করি এমন ইনক্লুড ম্যাথ হেডার ফাইল। ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো আমরা দেখব বইগুলোতে এগুলোতেই করা আছে। এটা কিন্তু একটা হেডার ফাইল। এটা কাজ করা যদি কোনো ত্রিভুজ চার দেয়া রাখছে, ত্রিভুজের বাহু তিনটা এ বি সি, যেটা ত্রিভুজটা হলো বিষমবাহু ত্রিভুজ। তো জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কেমন হয়, এমন করে বের হয়, তাই না? s s minus a s minus b s minus c, এখানে এরিয়া, হ্যাঁ, এমন করে বের হয়। এখানে খেয়াল করো, একটা অংশ দিচ্ছি আমি স্কয়ার রুট। স্কয়ার রুট কিন্তু আসলে কম্পিউটার কোনোভাবেই বুঝবে না যতক্ষণ না আমি এটাকে লাইব্রেরি ফাংশন হিসেবে হেডার ফাইলকে ইন্ডিকেট না করি। তো এই স্কয়ার রুটটাকে আবার এই হেডার ফাইল, এটার জন্য যে হেডার ফাইল সেটা হলো আমাদের ম্যাথ হেডার ফাইল, এই ম্যাথের টার্ম। এই জন্য এই সকল জিনিস ইউজ করতে গেলে আবার ভিন্ন ভিন্ন হেডার ফাইল লাগে। এই হেডার ফাইল না হলে আবার এই প্রোগ্রামটা রান হবে না। তাই মূলত এটা আসলে এক ধরনের ফাইল, যার মধ্যে আমি যে লাইব্রেরি ফাংশন বা কিওয়ার্ড ইউজ করব সেটার বর্ণনা এখানে দেওয়া আছে, যাতে করে আমি ইউজ করতে গেলে কম্পাইলার দ্রুত ওখান থেকে খুঁজে নেয় যেটা আসলে কি করতে হবে। এটাই কাজ মূলত। তো প্রায় প্রোগ্রামে আমরা দেখবো যে এই দুটো ইউজ করা হচ্ছে। শুধুমাত্র এই ক্ষেত্রে এটা ইউজ হতে পারে, এরকম আরো হেডার ফাইল আসলে আমাদের লাগে নাই। আমাদের এই অংশে মানে ইন্টারমিডিয়েট আইসিটি বইয়ের প্রোগ্রামিং ভাষায় সিতে শুধুমাত্র প্রাথমিক আলোচনা করা হয়েছে প্রোগ্রাম। যেমন আমি দেখালাম যোগফল, গড়, আবার বিয়োগফল, গুণ, বা এমন হতে পারে যে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট টেম্পারেচার কনভার্ট করা, বা দুটো সংখ্যার মধ্যে ছোট বড় মাঝারি বের করা। এই ধরনের প্রোগ্রাম, ছোট ছোট প্রোগ্রাম যেগুলো সিম্পল ভাবে সলিউশন করা যাবে। তো সব প্রোগ্রামে মূলত এই করা অংশ থাকবে। একটা হলো ছিল ডিক্লারেশন, আরেকটা ছিল ইনপুট, প্রসেসিং, আউটপুট, এবং এই চারটা এভাবে সেট করে দিতে হবে। মূলত খালি মূল জায়গা সেন্সর এই জায়গাটা আমি কোন প্রোগ্রাম রচনা করব সেই প্রোগ্রাম অনুসারে ইনপুট দিব, প্রসেসিংটা ঠিক করব, তারপরে আউটপুট পাবো সে মতো, এবং প্রোগ্রাম শেষ করব। এখন তাহলে আমরা বুঝলাম গেট সিএস নামে লাগবে এই হেডার ফাইল, বলে বলা গেট সিএস এর কাজ হয়। এরপরে দেখব অনেক প্রোগ্রামে এমন থাকে যে
মেইন না দিয়ে ওরা দিছে এমন ভয়েড মেইন। মেইন ইউজ অফ ভয়েড মেইন চাই। ভয়েড মেইন মানে কি? এই মেইনের মধ্যে কোনো কিছু নাই, তার মানে কি মেইনের মধ্যে কোনো কিছু থাকেও, তাহলে ভয়েড মেইন ইউজ অফ মেইন চাই, কোনো কিছু না দেওয়া মানে সেটা ভয়েড মেইন। তাহলে ভয়েড মেইন লিখতে হবে, মেইন লিখতে হবে। তাহলে মেইনের মধ্যে থাকলে সেটাকে আবার ভয়েড মেইন লেখা যাবে। সেটা বলবো আমরা এমন, কোনো জায়গায় দেখা যায় এমন আছে, প্রোগ্রামে দেখবা ইন্টিজার মেইন। সো এটা কখন? তাহলে আমরা মেইন শিখছি, ভয়েড মেইন শিখছি। যখন থাকবে ইন্টিজার মেইন, তখন এটার কাজ হলো যদি কোনো ভাবে ইন্টি এই জায়গায় থাকে এটা, হ্যাঁ, ইন্টিজার মেইন, তাহলে অন্য সব ঠিকই থাকবে, কিন্তু আমাদের এইখানে এসে খেয়াল করবো আমাদের দেওয়া আছে এমন রিটার্ন 0, তারপরে ব্র্যাকেট শেষ বা প্রোগ্রাম শেষ। আসলে কলিং প্রোগ্রামে ইউজ হয়, মানে কলিং প্রোগ্রাম বলতে এমন প্রোগ্রাম আছে যে এখান থেকে একটা মান বের করে অন্য প্রোগ্রামে ইউজ করব, কল করব, সেই সকল ক্ষেত্রে এরকম দেওয়া থাকবে। তো এরকম থাকলে ইন্টিজার মেইন থাকলে অবশ্যই এই টার্মটি দিতে হবে রিটার্ন 0। এই রিটার্ন 0 দিতে হবে এমন না রিটার্ন 1 দিলেও সমস্যা নাই, 1 দিলে 2 দিলেও সমস্যা নাই, সোজা কথা একটা ইন্টিজার লাগবে এখানে। এই যে দেখছেন ইন্টিজার মেইন একটা ইন্টিজার থাকবে, তাহলে সে কল করে মানটি নিবে। তাহলে আমরা মেইন না লিখে যদি ইন্টিজার মেইন লিখে তাহলে এটা নতুন অ্যাড হবে, খেয়াল রাখবো আমরা। আর মেইন বা ভয়েড মেইন হলে এটা আর রাখতেছেন। এইটুকুই আমাদের পার্থক্য। তাহলে আমরা যেহেতু দেখেছি মেইন দিয়ে, আমি এখানে উঠাই দিয়ে প্রোগ্রাম শেষ করলাম। তাহলে মনে হয় এই বিষয়টা আইডিয়া সবার মাথায় গেছে। খেয়াল করি আমরা প্রোগ্রাম বেশি কঠিন না, সোজা জিনিসই। মূল অংশ আমাদের চারটা, একটা হলো ডিক্লারেশন, ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। এই ডিক্লারেশন মধ্যে থাকে আমাদের এটার ফাইল এবং ডাটা এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করা, মানে মূলত এইটুকু। এরপরে থাকে আমাদের ইনপুট, ইনপুটের মধ্যে থাকে এইটা প্রথমত কম্পিউটারে মনিটরে আমি দেখাবো যে আসলে কি দিতে হবে। তো এটা কিন্তু না দিলেও প্রোগ্রাম রচনা হবে আমাদের। আমরা যখন প্রোগ্রাম শিখে ফেলবো, আজকে পরে প্রোগ্রাম করবো, এটা লিখবো না, প্রিন্টফ লিখবো না, স্ক্রিন এর যাব, কারণ আমি জানি তো কি করতে হবে। আমার যেহেতু পুরো যোগফল আর পুরো সংখ্যা, তাহলে দুটো জিনিস আমাকে দিতে হবে। এটা আমি কম্পিউটারের স্ক্রিনে না দেখেও অত দিতে হবে আমাকে, তাই না? আমি জানি তো যে আমি কাজ করবো এটা, তাহলে এই লাইনটা না দিয়ে প্রোগ্রাম করা যাবে। আমরা এরপর থেকে সেভাবে শিখবো। এটা মূলত আমাদের অপশনাল, এটা মেনে লাগবে। এটা না করলে সেই ফিল্ডে সেই মানটি স্ক্যান করে নেবে না। তারপরে সাম মানে আমি যে সমস্ত কাজ করব, এবং এভারেজ বলছি আমরা প্রসেসিং, পরে আসছে আমাদের লাস্ট ওয়ান বা আউটপুট। যে তথ্যগুলো আমি প্রসেস করে নতুন তথ্য পেলাম সেগুলোকে আমি আবার কম্পিউটারের মনিটরে দেখতে চাই। আর মনিটরে দেখতে গেলে আমার লাগে প্রিন্টেড। খেয়াল রাখবো আমরা। এইটুকুই আমাদের প্রোগ্রাম। সকল প্রোগ্রামই এই নিয়মে হবে, এই কটাই বেসিক কথা। আমরা এরপর আরো প্রোগ্রামগুলো দেখবো। তোমরা এই বিষয়গুলো একটু মাথায় নিয়ে বইয়ে যে প্রোগ্রামগুলো দেওয়া আছে একটু সমাধানের দিকে যাবে। কোনো সমস্যা হলে আমাকে জানাবে, ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব। তো আজকে আমাদের আলোচনা এখানেই সমাপ্তি। আগামী দিন দেখা হবে প্রোগ্রামের আরো অল্টারনেটিভ বিষয় নিয়ে, যেমন ইপিএস, ডু, হোয়াইল, ফর এইসব দিয়ে লুপ তৈরি করা, বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে প্রোগ্রাম তৈরি করা, বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে। দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।